হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম নতুন একটা ভিডিওতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। তো সবার এনটিপিসি পরীক্ষার জন্য প্রিপারেশন চলছে। তো আজকে এই ভিডিওতে তোমাদের সাথে কথা বলবো এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের যে 5ই জুন থেকে 22শে জুন পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছিল, সেখানে সমস্ত শিফটে কম্পিউটার থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেই সমস্ত কোশ্চেন কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলসে জানতে পারবে। একদম সহজ সরল বাংলা ভাষায় পুরো ব্যাখ্যা সমেত জানতে পারবে। সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এই ভিডিওটা দেখাটা খুবই জরুরি তোমাদের, কেননা যাদের সামনে এনটিপিসি পরীক্ষা রয়েছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে 7 তারিখ থেকে যাদের পরীক্ষাটা রয়েছে আগস্টের, সেই পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এটা। কেননা এনটিপিসি হচ্ছে এমন একটা পরীক্ষা যেখানে কিন্তু তোমার প্রশ্ন প্রচুরবার রিপিট হয়ে থাকে। যারা গ্র্যাজুয়েট লেভেলে এনটিপিসি পরীক্ষাটা দিয়েছো তারা দেখেছো অবশ্যই, আমি যে কোশ্চেনের অ্যানালাইসিসগুলো করেছি, আগের দিন অ্যানালাইসিস করেছি, পরের দিন কোশ্চেন রিপিট চলে এসছে। এই হয় এনটিপিসিতে। এই জন্যই বলছি এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাও, পরীক্ষাতে হুবহু তোমরা কমন পাবে এখান থেকে, গ্যারেন্টি। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন সংরক্ষণ করার জন্য কোন কিটা ব্যবহার করা হয়? সিটিএল প্লাস এ, সিটিএল প্লাস এস, সিটিএল প্লাস পি নাকি সিটিএল প্লাস ভি? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে সিটিএল প্লাস এস। সিটিএল প্লাস এস তোমরা ব্যবহার করে কিন্তু কোনো প্রেজেন্টেশনকে সংরক্ষণ করতে পারো মাইক্রোসফটে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, সিটিএল প্লাস এ কি করে? একটি ফাইলকে খোলে সমস্ত বিষয়বস্তু নির্বাচন করে, ফাইলটি সংরক্ষণ করে নাকি নির্বাচনটা কেটে দেয়? দেখো, যারা বাংলাতে তাদের বুঝতে অসুবিধা হয়, ইংরেজিতে দেওয়া আছে কিন্তু তাদের সুবিধার্থে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা, যেহেতু কম্পিউটার থেকে প্রশ্ন এসেছে তাই কিন্তু এটা ইংলিশে হলে একটু সুবিধা হয়, তবুও আমি বাংলায় করেছি। এখানে বোথ ল্যাঙ্গুয়েজে কিন্তু আছে, তোমরা চাইলে তোমাদের হিসাব মতো করে নিতে পারো। তো এটার জন্য সঠিক উত্তর হবে দেখো, সিলেক্ট অল কন্টেন্ট, সমস্ত বিষয়কে নির্বাচন করা কিন্তু হচ্ছে সিটিএল প্লাস এ। পরের প্রশ্ন দেখো, মাইক্রোসফট অফিসে কোনো টেক্সট থেকে ফিজিক্যাল ফরম্যাটিং, যেমন তোমার বোল্ড বলো, ইটালিক, আন্ডারলাইন, এইসব যেগুলো থাকে সেগুলোকে সরাতে গেলে কোন শর্টকাট কিটা ব্যবহার করবে তোমরা? এখানে 4টে অপশন দেওয়া আছে দেখো, সিটিএল প্লাস জেড, শিফট প্লাস ট্যাব, সিটিএল প্লাস স্পেস বার, এএলটি প্লাস F4। তো এটার জন্য সঠিক উত্তর হবে সিটিএল প্লাস স্পেস বার। কিন্তু তোমাদেরকে চাপ দিলে কিন্তু যে বোল্ড বলো, ইটালিক বলো, আন্ডারলাইন থাকে সেগুলো কিন্তু সবগুলো পালিয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, সিটিএল প্লাস বি এর কাজ কি? লেখাকে ইটালিক করা, ফাইলটি সংরক্ষণ করা, টেক্সটকে বোল্ড করে তোলা, টেক্সট কপি করা। তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন সি, অর্থাৎ টেক্সটকে বোল্ড করে তোলে সিটিএল প্লাস বি। পরের প্রশ্ন দেখো, সিটিএল প্লাস সি কি করে? একটা নির্বাচিত আইটেমকে কেটে দেয়, নির্বাচিত আইটেমকে অনুলিপিত করে অর্থাৎ সিলেক্ট করে, আর প্রোগ্রামটিকে বন্ধ করে দেয়। এটার জন্য সঠিক উত্তর হবে নির্বাচিত আইটেমটিকে অনুলিপি করে অর্থাৎ সিলেক্ট করে। পরবর্তী প্রশ্ন দেখো, বেশিরভাগ টেক্সট এডিটর সিটিএল প্লাস ডি প্রেস করে কি করে? এখানে 4টে অপশন দেওয়া আছে, ফাইলকে মুছে ফেলে, নির্বাচিত আইটেমকে সদস্যতা করে, ফন্ট ডায়ালগ বক্স খোলে নাকি ফাইলটি সংরক্ষণ করে। এটার জন্য সঠিক উত্তর হবে ফন্ট ডায়ালগ বক্স। সিটিএল প্লাস ডি চাপ দিলে কিন্তু তোমার ফন্ট ডায়ালগ বক্সটা ওপেন হয়। পরবর্তী দেখো, সিটিএল প্লাস ই চাপ দিলে কি হয়? অ্যাপ্লিকেশন থেকে বেরিয়ে আসা যায়, টেক্সটগুলিকে কেন্দ্রে পাঠানো হয়, নথি সম্পাদন করা হয় নাকি এক্সপ্লোর বার খুলে যায়? তো সিটিএল প্লাস ই যদি তোমরা দাও তাহলে কিন্তু টেক্সটগুলিকে কেন্দ্রে অর্থাৎ সেন্টারে পাঠানো যায় সিটিএল প্লাস ই চাপ দিলে। পরবর্তী দেখো, হোয়াট ডাজ সিটিএল প্লাস এফ ডু? অর্থাৎ সিটিএল প্লাস এফ যদি তোমরা একসাথে চাপ দাও তাহলে কি হবে? ফাইন্ড টেক্সট হবে, ফরম্যাট টেক্সট হবে, ওপেন দ্য ফাইল মেনু হবে নাকি ফিল সেলস হবে? এর জন্য সঠিক উত্তর হবে ফাইন্ড টেক্সট। সিটিএল প্লাস এফ যদি তোমরা চাপ দাও তাহলে কিন্তু ফাইন্ড টেক্সট হয়ে যাবে। পরবর্তী দেখো, সিটিএল প্লাস এইচ ইজ ইউজ টু, সিটিএল প্লাস এইচ কী জন্য ব্যবহার করা হয়? হাইলাইটিং টেক্সট করার জন্য, হাইড কন্টেন্ট, রিপ্লেস টেক্সট নাকি হ্যাং প্যারাগ্রাফ পর্যন্ত? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে তোমার হাইলাইট টেক্সট। কোনো টেক্সটকে তুমি যদি এভাবে হাইলাইট করতে চাও। পরবর্তী দেখো, সিটিএল প্লাস আই কী কাজ করে? একটা নির্বাচিত পার্থক্যের তির্যক করে অর্থাৎ ইটালাইজ করে একটা সিলেক্ট টেক্সটকে, নাকি চিত্র সন্নিবেশ করা হয়, নাকি টেক্সটকে টেন্ড করে, নাকি মুদ্রণ শুরু করে? তো এটার জন্য সঠিক হতে হবে সিটিএল প্লাস আই যদি তুমি করো তাহলে সেটাকে কোনো টেক্সটকে কিন্তু তুমি ইটালিকভাবে সিলেক্ট করতে পারবে। সিটিএল প্লাস জে কী কাজে ব্যবহার করা হয়? এটা সারিবদ্ধকরণ, ন্যায্যতা সারিবদ্ধকরণ, শেষ পর্যন্ত ঝাঁপ দেওয়া অর্থাৎ জাম্প টু ইন, এবং লাইন যোগ করা, জয়েন টু লাইন। আর একটা অপশন রয়েছে তোমার যে জানালার মধ্যে লাভ দেওয়া অর্থাৎ জাম্প বিটুইন উইন্ডো। তো এটার জন্য সঠিক উত্তর হবে অপশন এ, যে সারিবদ্ধকরণ অর্থাৎ তুমি কোনো একটা সিটিএল প্লাস যে করলে সেটাকে জাস্টিফাই এগ্রিমেন্ট করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটারের জনক নামে কে পরিচিত? এখানে 4টে নাম দেওয়া আছে, টেড নেলসন, হারম্যান হ্যালিলেথ, চার্লস ব্যাবেজ। সঠিক উত্তর হবে অপশন সি, চার্লস ব্যাবেজকে কম্পিউটারের জনক বলে জানা যায়।
তারপরে প্রশ্ন দেখো, বাণিজ্যিক ব্যবহারের জন্য উপলব্ধ প্রথম কম্পিউটার কোনটা ছিল? এখানে অনেক কটা কম্পিউটারের নাম দেওয়া আছে, তো এটার জন্য সঠিক উত্তর হবে তোমার ইউনিভ্যাক, অপশন সি। ইউনিভ্যাক হচ্ছে কিন্তু বাণিজ্যিক ব্যবহার করার জন্য প্রথম কম্পিউটার। পরবর্তী দেখো, উইন্ডোজ 10 এটি কিসের উদাহরণ? হার্ডওয়্যারের উদাহরণ, নাকি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার, নাকি একটা অপারেটিং সিস্টেম, নাকি একটা অ্যাপ্লিকেশন সিস্টেম? তো এটার জন্য সঠিক উত্তর হবে উইন্ডোজ হচ্ছে কিন্তু তোমার উইন্ডোজ 10 যেটা রয়েছে সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম। পরবর্তী দেখো কি রয়েছে, একটি ইমেল ঠিকানা কয়টি অংশ নিয়ে তৈরি? একটি ইমেল কয়টি অংশ নিয়ে তৈরি? 4টি, 3টি, 2টি, নাকি অপশন ডি 1টি? তো একটি সবসময় মনে রাখবে, একটা ইমেল কিন্তু হয় সবসময় 2টি অংশ নিয়ে তৈরি। আমরা এই যে নিজের নাম লেখো, ধরো ওখানে ধরো তুমি তোমার নাম দিলে ইওর নেম, একটা সংখ্যা দিলা হয়তো 1 2 3 1 2 3 @gmail.com। এখান থেকে এইটা একটা পোর্শন আর এখান থেকে এটা একটা পোর্শন, দুটো পোর্শন নিয়ে কিন্তু আমাদের ইমেল ঠিকানা, মেল যে হয় সেটা কিন্তু দুটো ঠিকানা নিয়ে তৈরি হয়, দুটো পার্ট নিয়ে তৈরি হয়, ঠিক আছে। পরবর্তী দেখো, উচ্চ স্তরের ভাষা লেখা একটি প্রোগ্রামকে মেশিন স্তরের নির্দেশাবলীতে রূপান্তর করা যেতে পারে কোনটি ব্যবহারকারী? সংযোগকারী, লিঙ্কার, কম্পাইলার, নাকি সম্পাদক? হতে হবে কম্পাইলার। কম্পাইলার ব্যবহার করে কিন্তু তোমরা উচ্চ স্তরের একটা লেখাকে কিন্তু তোমরা মেশিনের অনুযায়ী নির্দেশ রূপান্তর করতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো, এমএস ওয়ার্ডে নির্বাচিত লেখাটি ক্রম অনুসারে অন্য কোনো অনুলিপি করা যেতে পারে? CTRL+C। অর্থাৎ তোমার এখানে বলছে যে এমএস ওয়ার্ডে তুমি কোন শর্টকাটটি ব্যবহার করে কোনো লেখাকে এক জায়গা থেকে কপি করে নিয়ে অন্য জায়গায় পেস্ট করতে পারবে, এটা হচ্ছে এটার ভাষা, সঠিক, ঠিক আছে। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাচ্ছে তোমার অপশন ডি, CTRL+C তে তুমি কপি করবে এবং CTRL+V তে তুমি কিন্তু সেটাকে পেস্ট করতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, কম্পিউটারে ব্যবহৃত ইন্টিগ্রেটেড সার্কিট অর্থাৎ আইসি চিপ তৈরিতে নিচের কোন রাসায়নিক উপাদান একটি ট্রেডভ্যালেন্ট মেটালয়েড ব্যবহার করা হয়ে থাকে? সোনা, রূপা, সিলিকন, নাকি তামা? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে তোমার সিলিকন। সিলিকন কিন্তু ব্যবহার হয় এই ইন্টিগ্রেটেড সার্কিট হিসেবে, কারণ কি সিলিকন হচ্ছে একটা অর্ধ পরিবাহী, ঠিক আছে, এটা তোমরা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোনো সিকিউ এর ইউআরএল নিরাপত্তা সংরক্ষণের প্যানেলের রং কোনটা হয়? হলুদ, সবুজ, নীল, নাকি লাল? সঠিক হতে হবে সবুজ, অর্থাৎ গ্রিন কালার হয়। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের প্রথম সুপার কম্পিউটারের নাম কি? পরম 800, নাকি সাগার 220, নাকি পরম 600, নাকি ইউনিভ্যাক? তো এটার জন্য সঠিক হতে হবে তোমার পরম 800 কিন্তু ভারতের প্রথম সুপার কম্পিউটার। ভারতের প্রথম সুপার কম্পিউটার নাম হচ্ছে পরম 800। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কাকে ভারতের সুপার কম্পিউটারের জনক বলা হয়ে থাকে? তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে বিজয় ভাটকার। বিজয় ভাটকারকে কিন্তু বলা হয় যে ভারতীয় সুপার কম্পিউটারের জনক। নেক্সট প্রশ্ন দেখো, কোন প্রজন্মের কম্পিউটারগুলি ভারী ছিল, ভ্যাকুয়াম টিউব ভিত্তিক এবং ব্যয়বহুল? তো এটার জন্য সঠিক উত্তর হবে দেখো অপশন গ, প্রথম প্রজন্মের যে কম্পিউটারগুলো ছিল সেগুলো ছিল ভারী, ভ্যাকুয়াম টিউব ভিত্তিক এবং প্রচুর ব্যয়বহুল ছিল। সেক্ষেত্রে আমরা এখন দেখতে পারি যে এখন যে কম্পিউটারগুলো হয় সেগুলো অত্যন্ত হালকা হয়ে থাকে, এইসব টিউব ফিউব ব্যবহার করে না এবং মিনিমাম কস্ট অনুযায়ী তুমি কিন্তু কম্পিউটারগুলো তোমার পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2007 সালে টাটা গ্রুপের যে সুপার কম্পিউটার তৈরি করেছিল সেটার নাম কি ছিল? এখানে 4টে অপশন দেওয়া ছিল, গ্রে 3, হাইটেক S300, একা, আর নাকি পরম। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে তোমার একা। টাটা গ্রুপ মিলে যে কম্পিউটার সুপার কম্পিউটার বানিয়েছিল সেটার নাম হচ্ছে একা। নেক্সট কোশ্চেন দেখো, সাধারণত একটি QWERTY এই যে কিবোর্ডে কয়টি অংশ থাকে? অ্যাকচুয়ালি আমরা যে কিবোর্ডটা ব্যবহার করি নর্মাল কিবোর্ড, সেখানে কয়টি কি থাকে? তো এখানে সঠিক উত্তর হবে 104টি। টোটাল যদি আমরা গণি তাহলে 104টি কিন্তু কি দেখতে পাবো আমরা এই আমাদের কিবোর্ডে। পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে, নিচের কোন ধরনের কম্পিউটারে ডিজিটাল এবং অ্যানালগ উভয় প্রকার বৈশিষ্ট্য রয়েছে? ডিজিটাল কম্পিউটার, অ্যানালগ কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার, নাকি ডিজিটাল ক্যালকুলেটর? তো এটার জন্য সঠিক হতে হবে অপশন সি, হাইব্রিড কম্পিউটার কিন্তু আমরা ডিজিটাল কম্পিউটারও দেখতে পাবো, অ্যানালগ কম্পিউটারও দেখতে পাবো। পরবর্তী প্রশ্ন দেখো, লেজার প্রিন্টারে গতি পরিমাপ করা হয় কিভাবে? প্রতি মিনিট পেজ হিসাবে, প্রতি সেকেন্ড অক্ষর হিসাবে, নাকি প্রতি মিনিটের লাইন হিসাবে, নাকি প্রদত্ত বিকল্পগুলির কোনোটিই নয়? তো এটার জন্য সঠিক হতে হবে প্রতি মিনিটে কতগুলো পেজ হয় সেগুলো, ঠিক আছে, অর্থাৎ পেজ পার মিনিট।
পরবর্তী প্রশ্ন দেখো, এমএস ওয়ার্ডে ফন্ট ডায়লগস বক্স খোলার জন্য কোন শর্টকাট কি ব্যবহার করবে তোমরা? তো এটার জন্য দেখো 4টে অপশন থাকে, CTRL+P, CTRL+D, CTRL+B নাকি CTRL+Q। তো এটার জন্য সঠিক উত্তর হয়ে যাবে CTRL+D। যদি তোমরা প্রেস করো তাহলে কিন্তু তোমরা ফন্ট ডায়লগ বক্সটা খুলতে পারবে। পরবর্তী প্রশ্ন দেখো, একটি ডকুমেন্টে হাইপারলিঙ্কে সন্নিবেশ করুন বক্সটি খোলার শর্টকাট কি? তোমরা একটা ডকুমেন্টকে হাইপারলিঙ্কে সন্নিবেশ করার জন্য কোন শর্টকাটটা ব্যবহার করবে? CTRL+H, CTRL+L, CTRL+K নাকি CTRL+N? CTRL+K। নেক্সট কোশ্চেন কি দেখো, কম্পিউটার কিবোর্ডে হোম অ্যান্ড পেজ আপ ইত্যাদি কিগুলি নিম্নলিখিত কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? নিয়ন্ত্রণ, নেভিগেশন, সংখ্যাসূচক নাকি ফাংশন? তো এটার জন্য সঠিক হয়ে যাবে নেভিগেশন। কম্পিউটার কিবোর্ডের মধ্যে বেশ কয়েকটি ভাগ থাকে, ঠিক আছে? যেখানে নাম্বার থাকে সেটাকে বলা হয় সংখ্যাসূচক, যেখানে এখানে F1 থেকে F12 পর্যন্ত থাকে সেটাকে বলা হয় তোমার ফাংশন কি, এবং এখানে 4টে অ্যারো থাকে ওপর নিচ ডান দিক বাম দিক করার জন্য, সেটাকে বলা হয় তোমার নেভিগেশন। তার সাথে নিয়ন্ত্রণ কি বিভিন্ন ধরনের থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, এমএস এক্সেল এর সম্পর্কে নিচের কোন বিবৃতি মিথ্যা? এখানে কি বলছে, এমএস এক্সেল ফাইলকে ওয়ার্ডবুক বলা হয়। একটি ওয়ার্কশিটে অনেকগুলি কোষ থাকে অর্থাৎ সেল থাকে। একটি ওয়ার্ডবুকে একাধিক ওয়ার্কশিট থাকতে পারে। ওয়ার্কশিটের নাম পরিবর্তন করা যাবে না। এগুলো সবগুলোই ঠিক। দেখো, এমএস এক্সেল ফাইলকে ওয়ার্কবুক বলা হয়ে থাকে, একটা ওয়ার্কশিটে অনেকগুলো সেল থাকে, একটি ওয়ার্কবুকে একাধিক ওয়ার্কশিট থাকতে পারে। কিন্তু এই যে ওয়ার্কশিটের নাম পরিবর্তন করা যাবে এটা কিন্তু ভুল, নাম পরিবর্তন করা যেতে পারে। পিডিএফ একটি ফাইল ফরম্যাট হলো যার অর্থ কি? এখানে 4টে আছে দেখো, প্রি ডিফাইন্ড ফরম্যাট, পোর্টেবল ডিভাইস ফর্ম, তারপরে দেখো প্রি ডকুমেন্ট ফিক্স নাকি পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। তো এটার জন্য সঠিক হতে হবে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট, অর্থাৎ পিডিএফ এর ফুল ফর্ম হচ্ছে পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট। পরবর্তী প্রশ্ন দেখো, একটি সিপিইউ, মেমোরি, হার্ড ড্রাইভ, অপটিক্যাল ড্রাইভ, ভিডিও কার্ড, সাউন্ড কার্ড এবং অন্যান্য যন্ত্রাংশ যেগুলো রয়েছে সেগুলোকে সংযুক্ত করা হয়, তাহলে এই কাজটি কে করে? অর্থাৎ একটা জায়গাতেই সব কিছুকে রাখা হয়। এখানে তোমার যত কিছু থাকে, মেমোরি বলো, সিপিইউ বলো, হার্ড ড্রাইভ বলো, অপটিক্যাল ড্রাইভ বলো, ভিডিও কার্ড বলো, সাউন্ড কার্ড বলো, অন্যান্য এবং যাবতীয় যা লাগে, র্যাম রম যা লাগে সব কিছু, তাহলে সেগুলোকে কে এগুলোকে সব একসঙ্গে যুক্ত করে? সেটার জন্য অবশ্যই এটার উত্তর হয়ে যাবে মাদারবোর্ড। মাদারবোর্ডেই কিন্তু এই সমস্ত যেসব হার্ডওয়্যারগুলো থাকে সেগুলো কিন্তু লাগানো থাকে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন ডিভাইসটি তথ্য সংগ্রহণ করতে ব্যবহার করা হয়? মাউস, লেলোপেডিক্স, কিবোর্ড নাকি মনিটর? তো এটার জন্য সঠিক হতে হবে লেলোপেডিক্স কিন্তু ব্যবহার করে সংরক্ষণ করার জন্য। পরের প্রশ্ন দেখো, নিচের কোন ধরনের মেমোরিটি হলো অস্থির অর্থাৎ ভোলাটাইল মেমোরি কোন ধরনের? র্যাম, রম, ফ্ল্যাক্স নাকি ইরম? অপশন এ র্যাম। র্যাম হলো একটা ভোলাটাইল মেমোরি। তো এই ছিল আজকের এই সেশন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করি, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে এবার আমরা কিন্তু পরবর্তীকালে এনটিপিসির ম্যাথ এবং রিজনিং ক্লাস শুরু করতে যাচ্ছি, ঠিক আছে? তার জন্য সেগুলো করার জন্য আর এইরকমই একদম এক্সাম ওরিয়েন্টেডই হবে, যেগুলো তোমার এনটিপিসি 2025-এ গ্র্যাজুয়েট লেভেলে এসেছিলো সেইখান থেকেই সমস্ত কোশ্চেনগুলো আমি তুলে নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো, এবং তার সাথে রিলেটেড সেই ধরনের কিছু কোশ্চেন কিন্তু তোমাদের সাথে আলোচনা করবো। সেটা জিকে হতে পারে, তোমার ম্যাথ হতে পারে এবং রিজনিং হতে পারে, সমস্ত কিছুটাই আলোচনা করবো। তার জন্য চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। থ্যাংক ইউ।